এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। 2025 সালে বিশ্বব্যাপী যুদ্ধ ও গণহত্যার অবসান ঘটবে ইরানি প্রেসিডেন্ট ড পেজেশকিয়ানের আশাবাদ। ইতালির সাংবাদিককে ইরানের আইন ভঙ্গ করার কারণে আটক করা হয়েছে, ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের বিবৃতি। আওয়ামী লীগ আমলের হত্যাকাণ্ডগুলোর বিচার দেখতে চায় মানুষ, জামাত আমিরের মন্তব্য। এবং এক দেশ এক ভোট নীতির বিরুদ্ধে 12 জানুয়ারির মহাসমাবেশ ও প্রচার আন্দোলনের ডাক সিপিআইএম-এর। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। আসন্ন ইংরেজি নতুন বছরে বিশ্বব্যাপী জুলুম, নির্যাতন, নিপীড়ন, সহিংসতা, যুদ্ধ ও গণহত্যার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ক্রিসমাস ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নতুন এই বৎসর উদযাপনকারী দেশগুলোর সরকার ও জনগণের উদ্দেশ্যে দেয়া এক বাণীতে তিনি এই আশা প্রকাশ করেন। 2025 সালে বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলেও ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন। পেজেশকিয়ান তার বার্তায় বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন আলো ও করুণার নবী, যার জন্ম ছিল মানব সমাজের শান্তি ও নৈতিকতার উদযাপন। ইরানের প্রেসিডেন্টের বার্তায় বলা হয়, অন্য সকল ঐশী নবীর মতো হযরত ঈসা আলাইহিস সালামও সমাজ থেকে অবিচার দূর করার লক্ষ্যে ধূলির ধরায় আগমন করেছিলেন। যেসব দেশ শুধুমাত্র নববর্ষ উদযাপন করে সেসব দেশের নেতৃবৃন্দ ও জনগণের প্রতি পৃথক বাণী দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওই বাণীতে তিনি তাদের সবাইকে অভিনন্দন জানান। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সারা বিশ্বের খ্রিস্টানদের, বিশেষ করে ইরানের খ্রিস্টান জনগোষ্ঠীকে ক্রিসমাস ও নববর্ষ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। বেসামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহার ও পারমাণবিক অস্ত্র উৎপাদন না করার সিদ্ধান্তে ইরান অটল রয়েছে বলে জানিয়েছেন এদেশের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান। তিনি গতকাল ইরান সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে তেহরানে এক বৈঠকে তার দেশের এ অবস্থান তুলে ধরেন। আহমদিয়ান বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির ফতোয়া অনুযায়ী এদেশের পারমাণবিক নীতি অপরিবর্তিত রয়েছে। ইরানের সর্বোচ্চ এই নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, ইহুদিবাদ ইসরায়েল নতুন করে সিরিয়ার একাংশ দখল করে নেয়ার ফলে প্রতিরোধের একটি নতুন ধারা জন্মগ্রহণ করেছে, যা আগামী কয়েক বছরের স্বরূপে আবির্ভূত হবে। চলতি মাসের গোড়ার দিকে পশ্চিমা ও ইসরায়েল সমর্থিত সশস্ত্র একটি গোষ্ঠী সিরিয়া দখল করে নেয়ার পর ইহুদিবাদী বাহিনী আরব এই দেশটির সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে দেয় এবং গোলান মালভূমির বিস্তীর্ণ এলাকা নতুন করে দখল করে। আহমাদিয়ান তার বক্তব্যে সে প্রসঙ্গ উল্লেখ করেন। সোমবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী তেহরানে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামীর সঙ্গেও সাক্ষাৎ করেন। ইরানের আইন ভঙ্গ করার কারণে গত 19 ডিসেম্বর ইতালীয় সাংবাদিক সিসিলিয়া সালাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়। গতকাল এক বিবৃতিতে মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সালাকে আটক করার ঘটনা নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো ব্যাপকভাবে অপপ্রচার চালানোর পর তেহরানের পক্ষ থেকে একথা জানানো হল। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় সবসময় বিদেশি সাংবাদিকদের ইরান ভ্রমণ এবং এদেশে আইনসম্মত উপায়ে স্বাধীনভাবে কাজ করাকে স্বাগত জানিয়ে এসেছে। বিবৃতিতে আরো বলা হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সরকারের গৃহীত নীতির আলোকে মন্ত্রণালয় ইরানে আরও বেশি বিদেশি গণমাধ্যম ও সংবাদকর্মীর উপস্থিতি ও তাদের অধিকার রক্ষা করার জন্য কাজ করছে। ইরানের সংস্কৃতি
মন্ত্রণালয় আরো বলেছে, সিসিলা সালা গত 13 ডিসেম্বর সাংবাদিক ভিসায় ইরানে প্রবেশ করেন, কিন্তু তাকে এদেশের আইন লঙ্ঘন করার অপরাধে 19 ডিসেম্বর আটক করা হয়। বিষয়টি তেহরানস্থ ইতালির দূতাবাসকে জানানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, আটক সাংবাদিককে কনসুলার সুবিধা দেওয়া হয়েছে এবং তাকে টেলিফোনে তার পরিবারের সঙ্গে কথা বলারও সুযোগ দেওয়া হয়েছে। লেবাননের পুনর্গঠন প্রচেষ্টার প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোর জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেইকে ধন্যবাদ জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবাননের সংগঠনটির নির্বাহী পরিষদের প্রধান শেখ আলী দামুশ গতকাল বলেন, লেবাননের পুনর্গঠনে সাহায্য করার জন্য আমরা ইরান, ইরাক এবং আরও কিছু দেশকে কৃতজ্ঞতা জানাই। একই সাথে তিনি সেই সব ব্যক্তির প্রতি নিন্দা জ্ঞাপন করেন যারা ইহুদিবাদ ইসরায়েলের মারাত্মক আগ্রাসনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য হিজবুল্লাহর প্রচেষ্টাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। কিছু ব্যক্তি অভিযোগ করেছে যে হিজবুল্লাহ পুনর্বাসনের জন্য ভিকটিমদের ক্ষতিপূরণের অর্থ দিতে চায় না। দামুশ বলেন, এসব ব্যক্তি আশা করেছিল ক্ষতিগ্রস্তদের হিজবুল্লাহ ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হবে, কিন্তু তারা এখন হতাশ হয়ে পড়েছে। আলী দামুশ বলেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে হিজবুল্লাহ যোদ্ধারা শক্ত হাতে লেবাননের পুনর্গঠন করবে। তিনি আরো বলেন, যে সমস্ত মানুষের ঘরবাড়ি পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেই সমস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণের বিষয়টি হিজবুল্লাহ অগ্রাধিকার দেবে। এতে করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দ্রুত তাদের ঘরবাড়িতে ফিরতে পারবেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে আওয়ামী লীগ আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার বিচার বাংলার মানুষ দেখতে চায়। তিনি বলেন, 2006 সালের 28 অক্টোবরের কথা জাতি কখনো ভুলবে না। ফ্যাসিস্ট নেত্রী লগি বৈঠা দিয়ে হামলার নির্দেশ দিয়েছিলেন। আওয়ামী লীগ আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার বিচার বাংলার মানুষ দেখতে চায়। ডাক্তার শফিকুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে মেরামত করার জন্য আরেকটি যুদ্ধে সবাইকে অংশ নিতে হবে। কোন চাপাতিওয়ালা, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের ঢুকতে দেয়া যাবে না। এদিকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজপথে থাকা, পরামর্শ দেওয়া ও গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোগিতার মতো ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। ভারতের পশ্চিমবঙ্গের সিপিআইএম রাজ্য কমিটি এক দেশ এক ভোট নীতির বিরুদ্ধে 12 জানুয়ারি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধেও ওই দিন প্রচারের কর্মসূচি দিয়েছে দলটি। 12 জানুয়ারির কর্মসূচি প্রসঙ্গে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরে সরকার এক দেশ এক ভোট ব্যবস্থা কার্যকর করতে সংসদে বিল পেশ করেছে। সংসদীয় গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপরে আক্রমণকারী এই পদক্ষেপের বিরুদ্ধে এরই মধ্যে আন্দোলন ও প্রচার শুরু হয়েছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করতে হলে আরো ব্যাপক প্রচার চালানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করা হবে, অথচ ওই দিনের ছুটির বাতিল করেছে রেলমন্ত্রী। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরছে বিশ্ব সংবাদে। ইহুদিবাদ ইসরায়েলের একটি দৈনিক পত্রিকা জানিয়েছে যে গত বছরের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত 825 দখলদার সেনা নিহত হয়েছে। ইসরায়েলের ইয়েদিওত আহরোনট পত্রিকা গতকাল এই তথ্য প্রকাশ করেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে ইহুদিবাদ ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার উপর আগ্রাসন ও গণহত্যা শুরু করে।
ইসরায়েলের হিব্রু ভাষার গণমাধ্যমগুলো রোববার জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে সম্প্রতি অভিযান চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের 40 সেনা নিহত হয়েছে। ইসরায়েল জাবালিয়া শহরের উপর সম্প্রতি অতিমাত্রায় বর্বর আগ্রাসন চালায়। তবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা সেখানে দারুণভাবে ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। গতকালও উত্তর গাজায় ইসরায়েলের এক সেনা নিহত এবং 8 জন আহত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ যে প্রচণ্ড ঠান্ডায় মারা যাচ্ছে, তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আজ এক বিবৃতিতে হামাস বলেছে, উদ্বাস্তু হওয়া লাখ লাখ মানুষকে প্রচণ্ড ঠান্ডা এবং বিপর্যয়কর পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী এবং তাঁবু প্রয়োজন। হামাস বলেছে, গাজায় আমাদের জনগণকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক ও আইনগত দায়িত্ব রয়েছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে তাদেরকে ব্যবস্থা নিতে হবে। গাজার জনগণ ইহুদিবাদ ইসরায়েলের গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযানের শিকার হলেও এ বিষয়ে তেমন কিছুই করা হচ্ছে না বলে উল্লেখ করেছে হামাস। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ওমান গোলযোগপূর্ণ সিরিয়ার স্বাধীনতা ও স্থিতিশীলতা রক্ষার জন্য দেশটিতে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের জন্য ক্ষমতাসীন বিদ্রোহী গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল রাজধানী তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর আল বুসাইদির সাথে যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান আব্বাস আরাকচি। এর আগে 2 শীর্ষ কূটনীতিক সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপায় নিয়েও কথা বলেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা, ঐক্য, সমস্ত জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের প্রয়োজনীয়তার প্রশ্নে একমত হয়েছে। ইয়েমেনের উপতথ্যমন্ত্রী নাসরুদ্দিন আমির বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র ইহুদিবাদ ইসরায়েলের আকাশে প্রবেশ করেছে, কিন্তু দখলদার বাহিনী তা শনাক্ত কিংবা ভূপাতিত করতে পারেনি। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অভিযান পরিচালনার পর আজ সকালে একথা ঘোষণা করেন নাসরুদ্দিন আমির। আনসারুল্লাহ আন্দোলনের পলিট ব্যুরোর সদস্য আরো বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েল যতক্ষণ পর্যন্ত গণহত্যা বন্ধ না করবে, ততক্ষণ ইয়েমেনের পক্ষ থেকে দখলদার শক্তির উপর হামলা অব্যাহত থাকবে এবং তা দিন দিন জোরদার করা হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা সহযোগিতা 2023 সালের 7 অক্টোবরের আল-আকসা তুফান নামক অভিযান শুরু হওয়ার পরও অব্যাহত থাকায় ফিলিস্তিনি জনগণের মধ্যে এর অবস্থান মারাত্মকভাবে দুর্বল বা নড়বড়ে হয়ে পড়েছে এবং সংস্থাটি তার বৈধতা হারিয়ে ফেলছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। ফিলিস্তিনের তথাকথিত স্বশাসন কর্তৃপক্ষের সেনারা গত 2 সপ্তাহে কয়েকবার জেনিন শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। সম্প্রতি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের অনুগত কর্মীরা পশ্চিম তীরের জেনিনে হামলা চালিয়ে সাজা আস-সাব্বাগ নামের এক ফিলিস্তিনি নারী সাংবাদিককে শহীদ করেছে। একজন বন্দুকধারীর গুলি তার মাথার খুলিতে আঘাত হানলে তিনি আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তিনি শাহাদাত বরণ করেন। তার পরিবার আল জাজিরা টেলিভিশনকে জানিয়েছে, সাজা তার বাসভবন থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। গত বছরের মার্চ মাসে এই সাংবাদিকের ভাই মোতাসেম আস-সাব্বাগ ইসরায়েলি সেনাদের হামলায় শহীদ হয়েছিলেন। গত 3 সপ্তাহে ইসরায়েল বিরোধী প্রতিরোধ যোদ্ধাদের উপর শুরু হওয়া ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর হামলায় এ পর্যন্ত 2 শিশু সহ 6 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। জেনিন শরণার্থী শিবিরে স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনা ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার আওতায় ঘটেছে এবং এর ফলে বেশ কয়েকজন সংগ্রামীকে গ্রেপ্তার করা হয়। ফিলিস্তিনের জনগণ ও সংগ্রামী দলগুলো বিভিন্ন সময় ঘোষণা করেছে যে কথিত ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ পশ্চিম তীর ও আল কুদস অঞ্চলে ফিলিস্তিনিদের রক্ষার পরিবর্তে ইহুদিবাদীদের পেটোয়া বা সেবাদাস বাহিনীতে পরিণত হয়েছে এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সংগ্রামীদের তৎপরতা সীমিত করতে চায়।
ফিলিস্তিনের জনগণ ও সংগ্রামী দলগুলো ইসরায়েলের সঙ্গে স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা সহযোগিতার অবসান ঘটিয়ে ফিলিস্তিনি জনগণের পাশে এসে দাঁড়াতে এই কর্তৃপক্ষের কাছে বারবার আহ্বান জানিয়ে আসছেন। ফিলিস্তিনি সংগ্রামের ইতিহাসে উত্থান পতন বা চড়াই উতরাই বেশ লক্ষণীয়। ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলওর সামরিক শাখা গঠন করা হয় 1964 সালে। এই সংস্থা ও ইসরায়েলের মধ্যে কথিত অসলো শান্তি চুক্তি স্বাক্ষরের ঘটনা ঘটে 1993 সালে এবং ইসরায়েল এই চুক্তির আওতায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে একটি পুলিশ বাহিনী গড়ার অনুমতি দেয়, যাতে গাজা ও পশ্চিম তীরে অভ্যন্তরীণ ও গণনিরাপত্তা রক্ষা করতে পারে এই বাহিনী, এবং বাইরের হুমকিগুলো মোকাবেলার দায়িত্ব ন্যস্ত হয় ইসরায়েলি সশস্ত্র বাহিনীর ওপর। তাই ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ আর সেই অতীত দিনের ফিলিস্তিনি মুক্তি সংস্থা অভিন্ন নয়। পিএলও আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনি জনগণের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেয়েছিল ও জাতিসংঘেও এর সদস্য পদ রয়েছে, কিন্তু ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের তৎপরতা ফিলিস্তিনি অধ্যুষিত কিছু অঞ্চলের ঘরোয়া কার্যক্রমেই সীমিত। শত্রুর সঙ্গে স্বশাসন কর্তৃপক্ষের সহযোগিতার কারণে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো, যার শীর্ষে রয়েছে হামাস, তার সঙ্গে এই কর্তৃপক্ষের সম্পর্ক চরম তিক্ততায় উপনীত হয়। 1994 সালের 18 নভেম্বর ওই কর্তৃপক্ষের পুলিশ গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর গুলি চালালে 18 বিক্ষোভকারী শহীদ হন এবং 1996 সালে এই কর্তৃপক্ষের সেনারা হামাসের সদস্যদের গ্রেফতার করার এক বড় অভিযান শুরু করে। সে সময় মার্কিন সরকার ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল ফিলিস্তিনি প্রতিরোধকামীদের দমনের জন্য তারা যেন ইসরায়েলি সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রাখে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ দাবি করে যে তারা ফিলিস্তিনি জনগণের প্রতিনিধি, অথচ এই সংস্থা পুরোপুরি মার্কিন সরকার ও ইসরায়েলের উপর নির্ভরশীল ও তাদের নজরদারির আওতাধীন। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা সহযোগিতা 2023 সালের 7 অক্টোবরের আল-আকসা তুফান নামক অভিযান শুরু হওয়ার পরও অব্যাহত থাকায় ফিলিস্তিনি জনগণের মধ্যে এর অবস্থান মারাত্মকভাবে দুর্বল বা নড়বড় হয়ে পড়েছে এবং সংস্থাটি তার বৈধতা হারিয়ে ফেলেছে। উল্লেখ্য, 70 দশকে জর্দানের ক্ষমতাসীন সরকারও ফিলিস্তিনি সংগ্রামী ও ফিলিস্তিনি জনগণের উপর ব্যাপক দমন অভিযান চালিয়ে বিশ্বের এবং মুসলিম উম্মার ব্যাপক নিন্দার শিকার হয়েছিল। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।